প্রবলেম 12 দেখো, ফ্রম দ্য ফলোইং ডাটা প্রিপেয়ার ক্যাশ পেমেন্ট বা ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট মানে হচ্ছে নগদ প্রদান জাবেদা। ক্যাশ পেমেন্ট নগদ প্রদান জাবেদা, বা ক্যাশ ডিসবার্সমেন্ট এটাও নগদ প্রদান জাবেদা অফ আর্চার কোম্পানি। এখানে কয়েকটা লেনদেন দেওয়া আছে, ক্যাশ পেমেন্টে ছকটা আগে শিখতে হবে। তো ছকটা কি? প্রথমে ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, চেক নাম্বার, রেফারেন্স। এরপর দেখো ডেবিট পাশে তিনটা ঘর, ক্রেডিট পাশে দুইটা ঘর। নামগুলো মুখস্থ করতে হবে। ডেবিট পাশে তিনটা টাকার ঘর, ক্রেডিট পাশে দুইটা টাকার ঘর। কি কি? ডেবিট পাশে হচ্ছে পারচেজ, অ্যাকাউন্টস পেবল, আদার্স। আর ক্রেডিট পাশে হচ্ছে পারচেজ, ডিসকাউন্ট আর ক্যাশ। তাহলে মনে রাখতে হবে। আবার যখন ক্যাশ রিসিপ্ট জার্নাল শিখবা, নগদ প্রাপ্তি যাবে না, তখন কিন্তু আবার উল্টা। তখন ডেবিট পাশে হবে দুইটা আর ক্রেডিট পাশে হবে তিনটা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো ক্যাশ পেমেন্ট জার্নালে ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, চেক নাম্বার, রেফারেন্স, আর ডেবিট পাশে টাকার ঘর তিনটা, ক্রেডিট পাশে দুইটা। কোনগুলা যাবে ক্যাশ পেমেন্ট জার্নালে? নগদ টাকা প্রদান করলে, মানে নগদ টাকা যদি চলে যায় তোমার কাছ থেকে, তাহলে ক্যাশ পেমেন্ট জার্নালে। তো দেখি আমরা কোনটা কোনটা নগদ টাকা চলে গেছে। এপ্রিলের 1 তারিখ দেখো, মার্চেন্ডাইজ পারচেস অন ক্যাশ টাকা 20,000, চেক নাম্বার 301। মার্চেন্ডাইজ তুমি পারচেস করেছো 20,000 টাকা দিয়ে, পণ্য ক্রয় করেছো, তার মানে ক্রয় করলে টাকা চলে যায়। 2013 সাল এপ্রিলের 1, এখানে কিছু লিখি নাই কেন, কোম্পানির নাম দেওয়া নাই এই জন্য লিখি নাই। চেক নাম্বার লিখেছি, টাকা লিখেছি পারচেসের ঘরে আর ক্যাশের ঘরে। কারণ আমরা যদি নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করি, তাহলে ডেবিট পাশে পারচেসের ঘরে বসবে আর ক্রেডিট পাশে ক্যাশের ঘরে বসবে। এরপর এপ্রিলের 5 তারিখ পেইড করেছো অ্যাকাউন্টস পেবল, পাওনাদারকে ওয়াই কোম্পানিকে পেমেন্ট করেছো, তাহলে আমরা নাম লিখবো ওয়াই কোম্পানি, এখানে চেক নাম্বার লিখবো, আর এই যে অ্যাকাউন্টস পেবলে লিখবো, ক্যাশে লিখবো। আচ্ছা, ডিসকাউন্টে দিয়েছো, এই যে 5,880 টাকা দিয়েছো, কিন্তু এটা 6,000 টাকার পরিবর্তে, 6,000 টাকার পরিবর্তে 5,880, তার মানে ডিসকাউন্ট আছে, তো ডিসকাউন্টটা আমরা এই যে পারচেজ ডিসকাউন্টের ঘরে লিখবো। এরপরে 10 তারিখে স্যালারি দিয়েছো, স্যালারি কিন্তু একটা ব্যয়, নগদ টাকা চলে গেছে 10,000 টাকা, নাম লিখবো স্যালারি এক্সপেন্স, টাকা লিখবো আদার্সে আর ক্যাশে। কারণ স্যালারি তো কোনো ঘর নাই, এটা আদার্সে লিখবো, ক্যাশে লিখবো। 22 তারিখ হচ্ছে ফার্নিচার কিনেছো, ফার্নিচার কিনলে নগদ টাকা চলে গেছে, এটাও আদার্সে লিখবো, ক্যাশে লিখবো, নাম লিখবো ফার্নিচার। আর উইথড্র করেছো, পার্সোনাল ইউজ, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছো। তো তুমি যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করো, তার মানে ব্যবসার টাকা তো চলে গেছে, আর টাকা চলে গেলেই ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে। তো আমরা নাম লিখবো উইথড্র, আর আদার্সে বসাবো, ক্যাশে বসাবো, সবগুলো যোগ করে ব্যালেন্স নামায় দিবা। দেখো তো এটা ক্যাশ পেমেন্ট জার্নাল, বুঝতে পেরেছো কিনা? ভাই স্যার, ভাইয়া প্রথমটা যে আমরা বুঝতে পারছি। মার্চেন্টেজ লিখতে পারতাম না। প্রথমটা মার্চেন্ডাইজ লিখতে পারতাম যদি আমার বলতো এটা পারপেচুয়াল মেথড, তাহলে পিরিয়ডিক মেথড বললে পারচেস লিখতে হয়। ভাইয়া তাহলে পিরিয়ডিক্যাল আর পার্টি। পিরিয়ডিক বলেছে, দেখো পিরিয়ডিক না বললে স্যার, হ্যাঁ বলো। ওইখানে না তো, ওই যে অ্যাকাউন্টে বিটের ঘর খালি রাখছেন, যে ওইখানে বলছিলাম যে মার্চেন্টাইজ লিখতে পারতাম না। ও না, মার্সেন্টাইজ লেখা, এটা শুধু কোম্পানির নাম থাকলে মার্সেন্টাইজ লিখবো না, এই জন্য আমার তো পারচেসের ঘর আছে, এই জন্য লিখবো না। স্যার আমি যদি পারচেস লিখে দিতাম তাহলে কি কোনো প্রবলেম হইতো? পারচেস যদি লিখে দিতাম, দুই জায়গায় পারচেস হয়ে যাচ্ছে না তাহলে? এই জন্য তো ওই যে ফার্নিচার লিখছেন, যে ফার্নিচার ক্রয় করছে, এখন হ্যাঁ, পণ্য ফার্নিচার ক্রয় ক্রয় করছে, করলে এখন এখানে ফার্নিচার পণ্য লিখতে হবে, লেখা পারচেস যাইতো লেখা না। যাবে না। যেগুলার ঘর আছে ওগুলার সম্পদ, নাম লেখা লাগবে না? হ্যাঁ যেগুলোর ঘর আছে সেগুলোর নাম লিখবো না, কিন্তু ফার্নিচার তো একটা সম্পদ, এটার নাম লিখবো। ভাইয়া আমার পিরিয়ডিক্যাল আর প্রিপেচুয়াল এই দুইটার মধ্যে হচ্ছে উল্টা পাল্টা লাগতেছে, এখনো ক্লিয়ার হইতে পারতেছি না। পিরিয়ডিকে এখানে পারচেস লিখতে হয়, পারপেচুয়ালে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়, আর কোনো পার্থক্য নাই। শুধু ভাই এটা এতটুকু। যে ভুল করে উল্টা পাল্টা করে ফেলে তাহলে কি সমস্যা হবে? উল্টাপাল্টা না, এটা তো ফুল অঙ্ক কেটে দিবে না, হয়তো 1 মার্কস কম দিল এই। ভাইয়া, বলো। এখানে আদার্স অ্যাকাউন্টের জায়গায় যদি আমি নাম দিয়েই করি তাহলে কি সমস্যা হবে? এখানে যদি তুমি নাম না দাও, কোনটা আবার মানে আবার বলো। আদার্স, না না, আদার্স অ্যাকাউন্টের জায়গায় মানে আমি প্রত্যেকটা মানে এন্ট্রির নাম দিয়ে দিয়ে, যেমন পারচেস, অ্যাকাউন্ট পেয়েবল, বাকিগুলোর এইভাবে নাম দিয়ে করি, তাহলে কি প্রবলেম হবে? আদার্স না দিয়ে? জি ভাইয়া। না, প্রবলেম নাই। কিন্তু যেহেতু তোমার হচ্ছে বিভিন্ন ধরনের এন্ট্রি আসতে পারে, সম্পদ আছে, এই যে বেতন আছে, যদি ভাড়া দেয়,
অনেক কিছু আসতে পারে, তো যার কারণে তুমি আদার্স দিয়েই করবা। ডেবিট পাশে এই তিনটা ঘরই সবসময় দিবা। আচ্ছা। বলো। ভাইয়া, বলো। ভাই ওই পার্সেস ইয়াটা না দিলে হয় না, ঘরটা না দিলে হবে না? আমি দেখছি যে 4 কলামেই সবগুলো ম্যাথ করছে বইয়ের মধ্যে। ওখানে লেখা থাকে 4 কলাম, তখন দিতে হয় না। বোর্ড কোশ্চেন গুলো ভাইয়া দেখছি সবগুলো 4 কলামেই করছে। না, ফোর ক্যাশ কলামে করা পেমেন্ট। যাবে না, যদি উল্লেখ করে দেয় তখন 4 কলামে করতে হবে। স্যার ফোর ঠিক কলাম আছে মানে? ভাইয়া। 4 কলাম মানে এখানে টাকার ঘর 5টা আছে, দেখো একটা ঘর কম দিতে চাচ্ছে ও। ও বলতে যাচ্ছে যে পারচেসটা দিব না, পারচেস না দিয়ে এই পারচেসের টাকাটা আদার্স এর মধ্যে লিখে দিব। স্যার যদি কোয়েশ্চেনে বলা থাকে যে ফোর কলামে করতে হবে, তাও কি এভাবেই করব? তখন ওই যে শুধু পারচেসের ঘরটা আমরা দিব না, পারচেসের ঘরটা না ওকে। দিয়ে একটা ঘর কমাই দিলাম, আর এই পারচেসের টাকাটা আদার্স এর ঘরে বসাই দিব, আদার্স এর ক্যাশে। ভাই আমরা ওকে। ইন্টারে যেরকম ভাবে অঙ্কটা করছি এগুলো কি সেভাবেই করব? একই নিয়ম, ইন্টারে এইভাবেই করেছো। হ্যাঁ, শুধু বাংলাতে ছিল তখন। হুম। স্যার স্যার ভাইয়া ইন্টারেস্ট, অনেক ম্যাথে তো বলো। শুধু পিরিয়ডিকটা অনেক, আছে। হুম, ভাইয়া পিরিয়ডিক অনেক ম্যাথে দেখছি একইভাবে দিবা, ক্যাশ হ্যাঁ। পেমেন্ট জার্নালে। ভাইয়া হুম, শুনছি, বলো। ক্যাশ পেমেন্ট জার্নালে হচ্ছে অনেক ম্যাথে দেখছি হচ্ছে ফুট এবং ক্রস ফুট কথাটা উল্লেখ করে দেয়া আছে, মানে ওটা দিতে বলে এটা- কোশ্চেনের মধ্যে। ওইটা কোশ্চেনে দিলে তখন দিবা, না দিলে ম্যান্ডেটরি না। ঠিক আছে ভাইয়া। এই অঙ্কটায় আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। এটাতে ভাই আর আমি কোনো লেটে প্রশ্ন আসছি, আছে? আরেকবার একটু বুঝাই দিন। হ্যাঁ বলো, বুঝি নাই, জোরে বলতে হবে। ভাই আমি লেটে আসছি, আর একবার একটু বুঝাই দিন। ওই যে পরের অঙ্কটা করাবো তখন বুঝে নিবা, একই অঙ্ক। আচ্ছা। স্যার এখানে কি ডেবিট আর ক্রেডিটের টাকাটা যে টানতে হবে না, মানে দুইটা যোগ করে না না না, এই যেটা হবে না, শুধু নিচে ব্যালেন্স নামাই দিলেই হবে। আচ্ছা, 13 নম্বর অঙ্কটায় আসি আমরা, প্রবলেম 13। এখানে বলেছে ফ্রম দ্য ফলোইং ডাটা প্রিপেয়ার এ ক্যাশ পেমেন্ট জার্নাল এন্ড ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট মানে আমরা বলেছি নগদ প্রদান জাবেদা, ক্যাশ ডিসবার্সমেন্ট মানেও সেম জিনিস, নগদ প্রদান জাবেদা। এখানে বলেছে যে পারপেচুয়াল মেথড। পারপেচুয়াল মেথড বলে আমরা পারচেসের যে ঘরটা ছিল ওখানে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর পারচেস ডিসকাউন্টের যে ঘরটা ছিল ওখানেও লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, শুধু এই দুই জায়গাটায় পার্থক্য হবে পারপেচুয়াল মেথড বলার কারণে। বাকি অঙ্ক যেভাবে ক্যালকুলেশন করছি সব সেম ভাবে ক্যালকুলেশন করবো, শুধু দুইটা ঘরের নাম চেঞ্জ হবে, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আসি। তাহলে ক্যাশ পেমেন্ট জার্নাল মানে নগদ প্রদান যাবে, তার মানে নগদ টাকা যদি তোমার কাছ থেকে চলে যায় শুধু সেই এন্ট্রিগুলো আসবে, সব এন্ট্রি কিন্তু আসে না। ধরো তুমি বাকিতে পণ্য ক্রয় করেছো, এটা কিন্তু আসবে না, ঠিক আছে, শুধু টাকা চলে গেলে আসবে। যেমন এপ্রিলের 1 তারিখে বলছে যে গুডস পারচেস অন ক্যাশ, নগদে পণ্য ক্রয় করেছো, এটা আসবে। কার কাছ থেকে ক্রয় করেছো নাম লেখা নাই, তাহলে আমরা এখানে কোন নাম দিব না, আমরা এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরে বসাবো, আর ক্রেডিট পাশে ক্যাশের ঘরে বসাবো, অর্থাৎ ডেবিট পাশে ঘর হবে তিনটা। একটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্টস পেবল আর আদার্স। আর এই পাশে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা কিন্তু ডিসকাউন্টের ঘর, যদিও ডিসকাউন্ট লেখা নেই। ডিসকাউন্টটা লিখতে হবে না, কেন লিখতে হবে না? পারপেচুয়াল মেথডে পারচেজ ডিসকাউন্ট কথাটা লেখা যাবে না, পারচেজ ডিসকাউন্টের পরিবর্তে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। বাট ক্রেডিট পাশে ডিসকাউন্ট বসে সবসময়, আর ক্যাশ বসে। তাহলে এইদিকে দুইটা ঘর, আর ক্রেডিট পাশে ডেবিট পাশে তিনটা, আর ক্রেডিট পাশে দুইটা, মোট 5টা ঘর হবে, ঠিক আছে। এরপরে 5 তারিখে বলছে পেইড টু এম কোম্পানি, এম কোম্পানিকে টাকা পরিশোধ করেছো 8,000 টাকা, কিন্তু 2% ডিসকাউন্ট পাইছো। তাহলে নাম লিখবো এম কোম্পানি, 8,000 টাকা লিখবো অ্যাকাউন্টস পে বলে, আর তাকে 8,000 টাকা তো আমি দেইনি। ডিসকাউন্টটা লিখবো ডিসকাউন্টের ঘরে, আর ক্যাশের ঘরে লিখবো 7,840 টাকা। এরপরে 10 তারিখে দেখো নোটের টাকা পরিশোধ করেছো, এর মধ্যে আবার ইন্টারেস্ট আছে 500 টাকা ইনক্লুডিং। তাহলে নোটের টাকা যেহেতু টাকা পরিশোধ করেছো, তাহলে টাকা চলে গেছে, 10 তারিখে লিখবো নোটস পেবল, আদার্সে লিখবো, কারণ নোটের তো আর কোনো ঘর নাই। এখানে 10,000, এখানে 10,000, আর ইন্টারেস্টটা আলাদা করে দিছি, এখানে 500, এখানে 500। কেউ যদি মনে করে যে ভাই আমি 10,500 যদি একবারে দেই, তাহলে এখানে লিখতে হবে নোটস পেবল প্লাস ইন্টারেস্ট, তখন একসাথে দিতে পারবা। আর যদি একসাথে না দিতে চাও, আলাদা আলাদা করে দেখো নিচে নিচে লিখে দিয়েছে, প্রথমে নোটস পেবল দিয়ে 10,000 টাকা আদার্স এর ক্যাশে, পরে ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে 10,000 টাকা আদার্স এর ক্যাশে। এরপরে 30 তারিখ দেখো নোটস পেবল ইস্যু, একটা নোটস পেবল ইস্যু করা হয়েছে অ্যাকাউন্টস পেবলের বিপরীতে।
তো এখানে যে নোটস পেবল আমরা আরেকটা মাঝখানে রয়ে গেছে 27 তারিখ, অ্যাকাউন্টস পেবল জেড কোম্পানি পেইড টাকা 2000। অ্যাকাউন্টস পেবল জেড কোম্পানি, জেড কোম্পানি একজন পাওনাদার, তাকে 2000 টাকা দিয়েছো, তো নাম লিখবো জেড কোম্পানি। 2000 টাকা দিয়েছি, তাহলে অ্যাকাউন্টস পেবলে আর ক্যাশে লিখবো। আর 30 তারিখ বলছে একটা নোটস পেবল ইস্যু করা হয়েছে, তো এইটা তো আর ক্যাশের সাথে লেনদেন না, এইখানে কোনো ক্যাশ নাই, তাহলে এই এন্ট্রিটা আসবে না। এবার যোগ করে দিবা সবগুলো, দেখো বুঝতে পারলে কিনা। ভাইয়া 10 নম্বরটা একটু বুঝাই দিন। 10 নম্বরটা তুমি নোটের টাকা পরিশোধ করেছো, সাথে ইন্টারেস্টও পরিশোধ করেছো, তাহলে এটা আদার্স এর ক্যাশে বসবে। আর কি কোশ্চেন বলো। 30 তারিখে ক্যাশ নোটস রিসিভেবল পেয়েবল করা দেওয়া আছে যাবে তাহলে। নাকি? 30 তারিখে একটা নোট ইস্যু করেছো অ্যাকাউন্টস পেবলের বিপরীতে, তো এখানে তো নগদ লেনদেন ক্যাশ হয় নাই। রিসিভেবল তোমার কি নগদ টাকা চলে গেছে নাকি তোমার কাছ থেকে? যায় নাই তো, তুমি তো পেইড করো নাই যে নগদ টাকা চলে যাবে। বলতেছে যে ক্যাশ রিসিভেবলে যাবে নাকি বলছে। ক্যাশ রিসিভেবল না, এখানে কোনো ক্যাশ রিসিভেবলের কোনো ঘর নাই তো, ক্যাশ রিসিভেবল বলে কিছু হয় না। আর কোনো কোশ্চেন আছে এটাতে? দেখো, ওকে পরেরটাই চলে যাই। এটা দেখো ক্যাশ রিসিভ জার্নাল 14 নম্বর, ক্যাশ রিসিভ জার্নালে কোন এন্ট্রি আসবে? নগদ টাকা পাইলে, তুমি যদি নগদ টাকা পাও তাহলে ক্যাশ রিসিভ জার্নালে আসবে। তো এপ্রিলের 1 তারিখে, ও আগে ঘরটা শিখাইনি, দেখো এখানে ডেবিট পাশে হবে 2টা ঘর আর ক্রেডিট পাশে হবে 3টা ঘর। ক্যাশ পেমেন্টে যা ছিল তার উল্টাটা, ক্যাশ পেমেন্টে কি ছিল? ডেবিটে ছিল 3টা, ক্রেডিটে ছিল 2টা, বাট এখানে ডেবিটে 2টা, ক্রেডিটে 3টা। তাহলে আমরা প্রথমে ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স, এরপর ডেবিট পাশে 2টা ঘর, ক্রেডিট পাশে 3টা ঘর। তাহলে এখানে হচ্ছে গুড সেলস ক্যাশ, নগদে বিক্রি করেছো, কোম্পানির নাম নাই, ফাঁকা রাখবো এখানে। ক্যাশে বসাবো আর সেলসে বসাবো, ক্যাশে বসাবো আর সেলসে বসাবো। এরপরে 5 তারিখে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার থেকে টাকা কালেক্ট করেছো 6000 টাকা, কিন্তু 1% ডিসকাউন্ট দিয়েছো, তাহলে দেনাদারে লিখবো 6000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল, কিন্তু ক্যাশে 6000 লিখবো না। ক্যাশে হচ্ছে ডিসকাউন্ট 1% বাদ দিয়ে 5940, আর বাকি টাকা ডিসকাউন্টে লিখবো, নাম লিখবো এম কোম্পানি। 10 তারিখে লোন নিয়েছো, লোন টেকেন, সাইন এ নোট, নোটের মাধ্যমে লোন নিয়েছো, তাহলে আমরা ক্যাশে বসাবো, আর লোনের যেহেতু ঘর নাই আদার্সে বসাবো, এখানে নাম লিখবো নোটস পেয়েবল। 27 তারিখে অতিরিক্ত বিনিয়োগ করেছো, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট 5000 টাকা, তাহলে অতিরিক্ত বিনিয়োগ করলে ব্যবসার টাকা তো বাড়তেছে, তাহলে ব্যবসার ক্যাশ বাড়তেছে, ক্যাশে আর আদার্সে বসবে। দেখো এটা বুঝতে পারলে কিনা। বুঝছি ভাইয়া। স্যার 10 তারিখে হচ্ছে লোন নিছে না? হুম। স্যার 13 নম্বরের ম্যাথটাতে 7 তারিখের লেনদেনটা নাকি 17 তারিখের লেনদেনটা কেন আসে নাই? 30 তারিখেরটা আসে না, বাকিগুলো তো আসছে। কেন আসে নাই? এটার সাথে তো নগদের কোনো সম্পর্ক নাই, আমার তো ক্যাশ পেমেন্ট জার্নাল মানে নগদ টাকা পরিশোধ যদি করা হয় তাহলে সেই এন্ট্রিগুলো আসবে, এখানে তো নগদ টাকা পরিশোধ হয় নাই। বুঝছি। স্যার এখানে 30 তারিখটা যদি ক্যাশ রিসিভ জার্নাল থাকলে ওখানে যাবে নাকি? জোরে বলতে হবে ভাইয়া, সাউন্ড আস্তে আস্তে আসতেছে। এখানে 30 তারিখে যদি ক্যাশ রিসিভ জার্নাল থাকলে ওখানে যাবে নাকি বলছে। ক্যাশ 30 তারিখে না, আমার শুধু ক্যাশ পেমেন্ট নগদ টাকা চলে গেলে সেগুলো আসবে, এর বাইরে অন্য যত এন্ট্রি থাক কোনো এন্ট্রি আসবে না, শুধু নগদ টাকা চলে গেলে আসবে। না না স্যার, ও বলতেছে যে এটা মনে হয় নগদ প্রাপ্তি হিসাবের মধ্যে আসবে কিনা, ওইটা জিজ্ঞেস করতেছে। নগদ প্রাপ্তি না, নগদ প্রাপ্তিতেও যাবে না, কারণ এটা তো টাকা পাও নাই, টাকা পাও নাই, প্রদানও করো নাই, এটা হচ্ছে জেনারেল জার্নালে যাবে। এটা মাত্র ইস্যু করছে। কোথাও না গেলে সেটা জেনারেল জার্নালের মধ্যে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে।
ভাইয়া ক্যাশ ডিসবার্সমেন্ট জার্নাল মানে কি একই ক্যাশ পেমেন্ট? ক্যাশ ডিসবার্সমেন্ট ক্যাশ পেমেন্ট সেম জিনিস, হ্যাঁ। ভাইয়া বলছি কি এন্ট্রি গুলো থাকবে? কথা পুরোটা আসে নাই, আবার একটু বলো। আবার বলো। এন্ট্রি আসবে এখানে যে এন্ট্রি গুলো দেওয়া আছে, সহজ সহজ এরকমই কি পরীক্ষা আসবে? হুম হুম, এরকমই পরীক্ষা আসবে। তবে এন্ট্রি কম দেওয়া আছে, তখন একটু বাড়াই দিবে এন্ট্রি গুলো। কারণ হচ্ছে আমরা যখন ইন্টারভিউ করছি তখন তো অনেক পেঁচায় দিত এন্ট্রি গুলো। না, দুই একটা এন্ট্রি হয়তো বা একটু কঠিন দিতে পারে। একসাথে দিত। আমাদের ধরো আমরা 14 নম্বরে আছি, যখন আমরা 20 নাম্বার 25 নাম্বারে অঙ্ক থাকবো তখন হয়তো বা ওরকম কিছু অঙ্ক পাবা। বুঝছো? আচ্ছা, 14 নম্বরটায় আসি। ক্যাশ রিসিভ জার্নাল করতে হবে, তবে এটা পারপেচুয়ালে করতে হবে। ক্যাশ রিসিভ জার্নালে পারপেচুয়াল মেথডে এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে এই অতিরিক্ত একটা ঘর দিতে হবে। দেখো লাস্টে একটা ঘর দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। পারপেচুয়াল মেথড বললে এই ঘরটা অতিরিক্ত দিতে হবে। এই ঘরে কি বসবে? কেনা দাম। দেখো এই যে ব্র্যাকেটে কস্ট প্রাইস লেখা থাকে, এই কস্ট প্রাইস গুলো এই ঘরে বসাতে হয়। দেখো ঘর সব ঠিক আছে, শুধু লাস্টে অতিরিক্ত একটা ঘর করেছে। ভাইয়া এটা কি সবসময় ক্রেডিট সাইডে বসবে নাকি ক্রেডিট ডেবিট কোনোটাই না? না, এটা এটা আলাদা। এটা দেখো ডেবিটে দুইটা ঘর দুইটাই আছে, ক্রেডিটে তিনটা ঘর তিনটাই আছে, এটা তার বাইরে, বাইরে আলাদাভাবে বসাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা দেখো, এপ্রিলের 1 তারিখে আমরা মার্চেন্ডাইজ বিক্রি করেছি ক্যাশ 10,000 টাকা, কেনা দাম 8,500। তাহলে আমরা যে কাজটা করব, নগদে বিক্রি করেছি, তাহলে ক্যাশেও বসাবো সেলসে বসাবো। আর ওই কেনা দামটা শুধু লাস্টের ঘরে বসাই দিব। কেনা দামটা শুধু লাস্টের ঘরে বসাই দিব। এরপরে 5 তারিখ দেখো, কালেকশন করেছো অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার থেকে 2940 টাকা, কিন্তু তুমি পাইতা ইনভয়েসে আছে 3,000 টাকা। তাহলে 3,000 টাকা আমি দেনাদারে বসাবো অ্যাকাউন্ট রিসিভেবলে, কিন্তু ক্যাশে বসাবো 2940 টাকা। আর বাকি 60 টাকা আমি ডিসকাউন্টে বসাবো। এখানে কিন্তু লাস্টের ঘরে বসবে না, কেন? কারণ এখানে তো কোনো কেনা দাম নাই, এটা তো আমি বিক্রি করতেছি না। শুধু বিক্রি করার সময় কেনা দাম থাকে, শুধু সেইটা বসবে কেনা দামের ঘরে। আবার 10 তারিখে দেখো একটা নোটের টাকা কালেকশন করতেছো 8,800, এর মধ্যে 800 টাকা ইন্টারেস্ট আছে। তাহলে এটা ক্যাশ আর আদার্সে বসবে, কারণ নোট রিসিভেবলের তার কোনো ঘর নাই। তাহলে এটা ক্যাশে বসবে আর আদার্সে বসবে। তা দেখো এখানে নোট আর ইন্টারেস্ট দুইটা আলাদা করে বসাইছে। তুমি চাইলে দুইবার দুইবার আলাদা করে লিখতে পারো, আবার চাইলে একসাথে যোগ করে দিতে পারো। এরপরে 27 তারিখ ক্যাশ রিফান্ড ফ্রম সাপ্লায়ার্স ডিফেক্টিভ গুডস। ডিফেক্টিভ গুডস মানে কি বলতো? ত্রুটিপূর্ণ পণ্যের মধ্যে ত্রুটি আছে। ক্যাশ রিফান্ড ফ্রম সাপ্লায়ার্স মানে যার কাছ থেকে তুমি কিনেছিলে সে তোমাকে টাকা ফেরত দিয়ে দিছে। কেন? কারণ পণ্যে ত্রুটি আছে। তুমি নিবা না যে ভাই আমি এই পণ্য নিব না, আমার আমার টাকা ফেরত দাও, তো সে তোমার টাকা ফেরত দিয়েছে, তাহলে ব্যবসায় টাকা আসছে। তা ব্যবসায় যদি টাকা আসে ক্যাশে বসবে আর আদার্সে বসবে, ক্যাশ আর আদার্স। এখানে বলছে নোট রিসিভেবল রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 5,000। বলো তো এই এন্ট্রিটার বাংলা অর্থ কি? কি বলতে চাচ্ছে, বলতে পারো কিনা? এটা বাংলা কি? দেনাদারের থেকে নোট, আহ ওই যে কি নোট জানি, ওই নোটটা পাইছে, জাস্ট পাইছে, টাকা পায় নাই, হুম, ইস্যু করা নোটটা পাইছে দেনাদারের থেকে। এখানে বলতেছে যে তুমি একটা নোট রিসিভেবল পেয়েছো, একটা নোট রিসিভেবল পেয়েছো দেনাদার কাছ থেকে। এখানে কোনো নগদ টাকার কোনো কাহিনী নাই, এখানে নগদ টাকার কিছু নাই। বুঝতে পেরেছো? এই জন্য এটা আসবে না।
কোনো প্রশ্ন থাকলে বলো। ভাই এপ্রিল 30 এন্ট্রিটা একবার বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? লাস্টে যেটা আছে 30 তারিখ। 30 তারিখেরটা? আচ্ছা, নোট রিসিভেবল আর অ্যাকাউন্ট রিসিভেবল এই দুইটা কি আগে বলো তো আমাকে। নোট রিসিভেবল কি আর অ্যাকাউন্ট রিসিভেবল কি বলো। যে প্রাপ্য। নোট প্রাপ্য নোট। নোট রিসিভেবল হচ্ছে প্রাপ্য নোট, আর অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা কি বুঝায় আগে ডেনাদার, বলো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেনাদার। ভাইয়া 10 নম্বরটা আবার বুঝাই দেন, 10 তারিখেরটা। এখানে 8,000 টাকা আলাদা কেন বসালো, আবার 800 টাকা আলাদা কেন বুঝালো? একসাথেই তো আছে, একসাথে বসাই দিলেই হতো না? আচ্ছা বলো কি যেন প্রশ্ন ছিল, আবার বলো একটু। 30 নাম্বারটা নোট ভাইয়া রিসিভেবল। বলছিলাম যে 10 নম্বরের এটা 8,000 টাকা দেওয়া, এখানে মানে 8,000 কেন দিল? 8,800 টাকা তো যোগ করেই দেওয়া আছে, তো টোটালটাই তো একবারে বসে দিতে পারতো। একবার পারতো, কিন্তু ওরা ইন্টারেস্টটাকে আলাদা করে দিয়েছে, ওই 800 টাকা তো ইন্টারেস্ট, তাহলে ওরা দুইটা নাম লিখেছে, একটা নোট রিসিভেবল একটা ইন্টারেস্ট রেভিনিউ, একই না একই তারিখে দুইটা নাম আলাদা আলাদা করে দিয়ে টাকা বসাইছে। তুমি চাইলে একসাথেও দিতে পারো। আচ্ছা, বুঝতে পারছি। আর 30 তারিখটা বলেছি নোট রিসিভেবল আর অ্যাকাউন্ট রিসিভেবল দুইটার মধ্যে পার্থক্য জানতে চাইছি। নোট রিসিভেবল হচ্ছে প্রাপ্য নোট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে দেনাদার। দুইটার মধ্যে পার্থক্য আছে, যেমন নোট রিসিভেবলও তুমি টাকা পাবা, অ্যাকাউন্ট রিসিভেবলও টাকা পাবা, কিন্তু একটা হচ্ছে লিখিত ডকুমেন্টস আর একটা হচ্ছে লিখিত ডকুমেন্টস না, মৌখিক। তাহলে অনেক সময় ধরো তুমি পণ্য বাকিতে বিক্রি করেছো, ধরো 50,000 টাকার একটা ফ্রিজ বাকিতে বিক্রি করেছো, তো 50,000 টাকার যে ফ্রিজ বাকিতে বিক্রি করলে ওই লোক তোমাকে যদি টাকা না দেয়, এর তো কোনো লিখিত ডকুমেন্টস নাই। তাহলে অনেক সময় অ্যাকাউন্ট রিসিভেবল দেখা যাচ্ছে দেনাদার টাকা দিচ্ছে না, তাহলে তখন কি করতে হয়, বেশি বড় অ্যামাউন্টের হইলে নোট রিসিভেবল নোটে কনভার্ট করতে হয়, তাহলে লিখিত ডকুমেন্টস থাকে, ভবিষ্যতে মামলা করা যায় টাকা না দিলে। এই জন্য তখন, তো এই 30 তারিখ হচ্ছে একজন দেনাদারকে তুমি নোটে কনভার্ট করেছো। একজন দেনাদার ছিল, ধরো তুমি ফ্রিজের দোকানদার, তা ফ্রিজ একজন কিনে নিয়ে গেছে, সে তোমার টাকাও দেয় নাই, কোনো ডকুমেন্টসও দেয় নাই। তাহলে তুমি যখন ফ্রিজটা বাকিতে বিক্রি করেছো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট করেছো। তো 2 দিন পরে তোমার মনে হয়েছে যে ওই লোক যদি টাকা না দেয়, তাহলে ওরে আবার ফোন দিছো যে ভাই আপনি আসেন, এসে একটা লিখিত ডকুমেন্টস দিয়ে যান। তাহলে ওই দেনাদার তখন তোমাকে একটা নোট দিয়েছে যে ভাই আমি এত তারিখের মধ্যে টাকা পরিশোধ করবো, ওইটাকে আমরা বলছি নোট রিসিভেবল, ওই লিখিত ডকুমেন্টসটাকে। তাহলে একটা দেনাদারের টাকাটাকে নোটে কনভার্ট করা হয়েছে। তো যেহেতু দেনাদারের টাকাটাকে নোটে কনভার্ট করা হয়েছে, এটা তো এখানে তো কোনো নগদ টাকার লেনদেন নাই, এই জন্য এটা আসবে না। বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর সেটেলমেন্ট একই নাকি স্যার? ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আর সেটেলমেন্ট? হুম। সেটেলমেন্ট নামে তো কোনো কিছু নাই ভাইয়া। এখানে 5 তারিখে লেখা আছে যে।
ফাইনান্সিয়াল সেটেলমেন্ট মানে হচ্ছে লেনদেনটা নিষ্পত্তি করা হয়েছে। আচ্ছা। তাহলে 15 নাম্বারটা সেলস জার্নাল, এটা না করাইছি, সেলস জার্নাল আগে শিখাইছি তোমাদের। জি ভাইয়া। তাহলে এটা হোমওয়ার্ক করবা 15 নাম্বার। 16 নাম্বার বলেছে সেলস জার্নাল করো আর জেনারেল জার্নাল, সেলস জার্নাল করো আর খতিয়ান করতে ভাইয়া বলেছে। এটাও করানো হয়েছিল। এটাও করানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। 17 নাম্বার এটা কি বলেছে ক্যাশ হোমওয়ার্ক? রিসিপ্ট, পারবো? ক্যাশ রিসিপ্ট। ভাইয়া করি আমরা, প্রবলেম হলে বলবো। ওকে, ক্যাশ রিসিপ্টটা ট্রাই করো, এটা একটু আগে তো শিখাইলাম। এখন আমাকে বলো এটা পিরিয়ডিকে করব না পারপেচুয়ালে করব, ক্যাশ রিসিপ্ট সেটা বলো, এখানে লেখা নেই। পারপেচুয়াল। কেন পারপেচুয়াল পারপেচুয়াল করবো? হবে স্যার, কারণ স্যার এখানে যে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। পারপিচুয়াল হবে কারণ কস্ট প্রাইস দেওয়া আছে, কেনা দাম হ্যাঁ, দেওয়াই আছে কেনা দাম এখানে। থাকলে পারপেচুয়াল, ঠিক আছে, ভেরি গুড। এটা পারচেজ জার্নাল করতে বলেছে, এটাও বাসায় করবা। পারচেজ জার্নালও শেখানো হয়ে গেছে। এটা ক্যাশ পেমেন্ট, 20 নাম্বার পর্যন্ত সবগুলো হোমওয়ার্ক থাকবে। এটা পারচেজ জার্নাল, 20 পর্যন্ত সবগুলো বাসায় করবা। আমরা 21 থেকে নেক্সট ক্লাসে শেখাবো। এগুলো যেহেতু একই নিয়মের অঙ্ক, প্র্যাকটিস করার জন্য দিয়েছে, এবং এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন, বিভিন্ন বোর্ডে আসছে এই অঙ্কগুলো। হ্যাঁ, এগুলো সব ভাইয়া বোর্ডের একটা কোশ্চেন। কোশ্চেন করি। বলো। এখানে সবগুলা ম্যাথের নিচে মানে ক্লোজ করে দিতে হবে না? মানে সবগুলো তো আর এখানে মিলতেছে না, কোন একটার অ্যামাউন্ট এক 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 রকম আসতেছে, তাও তো ক্লোজ করা লাগবে এর তাই না? ডাবল আন্ডারলাইন দিয়ে ক্লোজ করে দিবা, হিসাব শেষ। আচ্ছা। ভাই এগুলো কি পিডিএফ দিয়ে দিবেন আজকে? পিডিএফ তো দেওয়া আছে গ্রুপে, গ্রুপে দেওয়া আছে, ডাউনলোড করে নাও, দেখো ফাইল নামে একটা অপশন আছে, ওখানে গেলেই পাবা। আচ্ছা আচ্ছা ভাইয়া, স্যার, আমাদের আমাদের ওই সম্ভাব্য এক্সাম কবে হইতে পারে, ফাইনাল? সম্ভাব্য এক্সাম এখনই বলা যাচ্ছে না, ঈদের পরে বলা যাবে, ঈদের পরে তখন বোঝা যাবে যে পরীক্ষাটা কবে হতে পারে, কারণ তোমাদের আগে আরো কয়েকটা ইয়ারের পরীক্ষা ঝুলে আছে। তাহলে দেরি হবে মনে হয়। না, 7 কলেজেরটা আহ, আগে হবে, ন্যাশনালেরটা একটু লেট হইতে পারে, ন্যাশনালেরটা, বাট 7 কলেজেরটা আগে হয়ে যাবে। ভাই এই কোর্সের কয় মাস পরে ফাইনাল হয়? এরকম এরকম আসলে স্পেসিফিক কোনো রুলস নাই যে ইন কোর্সের এত মাস পরে ফাইনাল, তবে ঈদের পরে দেখবে যে তোমাদের যাদের টেস্ট পরীক্ষাটা হয় নাই তাদের টেস্ট পরীক্ষা শুরু হবে ঈদের পর পরই। 7 কলেজ আর ন্যাশনালে তো চলতেছে, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অলরেডি। 7 কলেজে ঈদের পর পরই টেস্ট পরীক্ষাটা শুরু হবে, বিভিন্ন কলেজে ইন টেস্ট কোর্স এবং এক্সামের টেস্ট। জন্য কি কোনো স্যার সাজেশন সেকেন্ড ইন দিবেন? কোর্স হবে না? হ্যাঁ, সেকেন্ড ইন কোর্স আর টেস্ট একই দিনে হয় অনেক কলেজে, 7 কলেজে। ভাইয়া 7 কলেজের সেশন জট কেমন? 7 কলেজের সেশন জট কিছুটা আছে, মোটামুটি আছে 7 কলেজের সেশন জট। ভালোই সেশন সেট। ভাইয়া আচ্ছা আমাদের স্যার, টেস্টের জন্য কি কোনো আমাদের সাজেশন দিবেন? টেস্টের জন্য একটা পড়ার জন্য সাজেশন দিব, কিন্তু ফাইনালের সাজেশন টেস্ট পরীক্ষার পরে, কারণ টেস্টের কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরে ফাইনাল সাজেশনটা বের হবে। হ্যাঁ বলো। স্যার আমাদের এই রোজার ভিতরে শিডিউলটা কি করছেন স্যার? রোজার ভিতরে শিডিউল তোমাদের সাথে আলোচনা করে শিডিউল করব। নর্মালি গত বছর নিয়েছিলাম হচ্ছে ইফতারির পরে একটা ক্লাস নেই, তারাবির পরে একটা ক্লাস নেই, এরকম দুইটা টাইমে ক্লাস নেই। ইফতারের পরে হয়তো বা একটা নিতে পারেন, কিন্তু তারাবির পর কি স্যার সম্ভব হবে? তারাবির ইফতারি পরে না দিয়েন না, ইফতারের পরে বাবা একটু ইফতারির পরে প্যারা হয়ে দুইটা যাবে। নেওয়া যায়, ইফতারির পরে দুইটা নেওয়া যায়, কারণ ক্লাস তো 40 মিনিট করে হয়, ইফতারির পরে দুইটা নেওয়া যাবে। আমার পিডিএফ নামতে যে ইফতারের অঙ্কগুলি করে। পরেই থাক কিন্তু স্যার ভাইয়া, ওইটাই করেন স্যার, ইফতারের পরেই তারাবির নেন নামাজ একটা দুইটা পড়ার স্যার। পরে না আর হয় না। আমি জি বলি স্যার। তোমাকে, প্রথম প্রথম সপ্তাহটা হচ্ছে 1.5 পারা করে, যারা খতম তারাবি পড়ে প্রথম সপ্তাহটা হচ্ছে 1.5 পারা করে চলে, এরপরে হচ্ছে যখন 1 পারা করে চলে তখন তো আবার টাইম কমে আসে, তো তখন সমস্যা হয় না, ওই যে প্রথম কয়েকদিন একটু সমস্যা, বাট আমরা ওইভাবে অ্যাডজাস্ট করেই রুটিন দিব। এখন মনে করো যে আমরা ক্লাস রুটিন 3 দিন বা 4 দিন ফেলতেছি, তখন আহ, যখন আমি ক্লাসটা হচ্ছে যে প্রতিদিন দুইটা করে ক্লাস দিব, তখন দেখা যাচ্ছে ডে একদিন বেড়ে যাবে। কারণ ক্লাস কোনোভাবেই আমরা কমাবো না। রমজান মাস পড়াশোনা করার সময় এটা, কারণ কলেজ বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকলে তুমি তোমার টাইমটাকে ইউটিলাইজ করতে পারো, ওইদিকে নামাজ কালাম রোজা সেগুলোও ঠিক মতো করতে পারো। আর অন্য ধর্মের যারা আছো তাদেরও তো
পুরো সময়টা বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, সব প্রিপারেশন ভালোভাবে নেওয়া যায়। অনেকে বলে ভাই রোজা রেখে তো পড়াশোনা হয় না, আসলে এটা ভুল কথা। তুমি তোমার মাইন্ডটাকে সেট আপ করতে হবে আগে। তুমি তোমার মাইন্ডটা ঠিক করতে হবে আগে, যে তুমি যদি তোমার ভিতরে যদি এটা লালন করো যে না রোজা রেখে পড়া হয় না, তাহলে হয় না। বাট তুমি যদি মনে রাখো যে না এটাকে এটাকে আমি কাজে লাগাবো, এটাকে আমি স্ট্রেংথ হিসাবে দেখবো, তাহলে তুমি চাইলে কাজে লাগাতে পারো। কিন্তু আমরা একটু অলসতা করি, আমরা একটু, বাট তুমি চাইলে অনেক কিছু করতে পারো এই সময়টাতে। যেহেতু পুরো একটা মাস তুমি জানতেছো যে এই পুরো এক মাস জুড়ে আমাকে কলেজ যেতে হবে না, এই পুরো এক মাস জুড়ে আমি টাইমটাকে এইভাবে, আমার রুটিনটাকে এইভাবে আমি ফলো করতে পারবো। তো রমজানে কিভাবে তোমরা বাসায় পড়াশোনা করে নিজেদের পড়াশোনাটাকে আগায় নিতে পারো এই রিলেটেড আমি একটা ভিডিও বানাবো রমজানের ঠিক আগে আগে, হয়তো বা 3-4 দিন আগে ভিডিওটা পাবা। তো তুমি ভিডিওটা ফলো করতে পারো, আর কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে, রমজানের কি সিলেবাস হবে না হবে, এটাও আমি ভিডিওর মধ্যে সুন্দর করে গুছিয়ে বলে দিব তোমাদেরকে। ভাইয়া একটা হুম, কোশ্চেন করি। বলো। রমজানে কি মানে আমাদের ভাইয়া সকালে দুপুর পড়া কেমন হয়? ইফেক্টিভ নাকি রাতে পড়া ইফেক্টিভ? রমজানে এখন দেখো অনেকে, যেমন আমি স্টুডেন্টদের সাথে তো নিয়মিত কথা বলি, যে আমি যেটা ফেস করি সেটা হচ্ছে যে কিছু স্টুডেন্ট আছে যারা আহ, সেহরি সেহরি করার পরে নামাজ পড়ে একটু কোরআন শরীফ পড়ে, তারা ঘুমায় না, তারা পড়তে বসে ওই সময়টা। মানে কেন কেন কারণ তারা হচ্ছে যে ওই ওই আহ, রাতে হচ্ছে ঘুমায়, এই জন্য তারা ভোরবেলা পড়তে বসে, ওইখানে মনে করো তারা 2 থেকে 3 ঘন্টা পড়ে, 2 থেকে 3 ঘন্টা পড়ে তারপরে আবার ঘুমায়। আর কিছু স্টুডেন্ট আছে যে তারা একবারে ওই রাতে ঘুমায় না, সেহেরি করে তারপরে ঘুমায়, সে ওই রাতে পড়ে, প্রথম রাতে পড়ে, প্রথম রাতে সে পড়ে, দেখা যাচ্ছে যে সে একবারে ওই সেহেরি করার আগ পর্যন্ত সে পড়াশোনা করে, পড়াশোনা করে কিছু ম্যাথ প্র্যাকটিস করে, হ্যাঁ ওই সময়টা পড়ে সেহেরি করে একবারে ঘুমায়। তাহলে সে হচ্ছে যে সেহরির পরে নামাজ পড়ে একবারে ঘুমায় গেল, যে এরপরে সকালে দেখা যাচ্ছে যে 9টার দিকে বা 10টার দিকে উঠে। আর কিছু স্টুডেন্ট আছে যে না, সে ওই রাতে ঘুমাবে, এই রাতে সেহেরি করার পরে আর ঘুমায় না, ওই সময়টা পড়াশোনা করে। মানে এই দুইটা টাইমে, এখন মনে করো যে তুমি যদি ইফতারের 1 ঘন্টা আগে পড়তে বসো, জীবনও পড়া হবে না, 2 ঘন্টা আগে বসো, ওই ওই টাইমটা পড়ার টাইম না, ওই টাইমটাতে পড়া হয় না। তবে ওই টাইমটা দেখা যাচ্ছে যে মেয়েরা হলে ইফতারিতে বিভিন্ন ইয়েতে হেল্প করে, বা ছেলেরা হলে বা যারা ফ্রি আছো যারা কিছু করো না তারা হলে ওই টাইমটাতে দেখা যাচ্ছে অনেক সময় হয় কি, যে সময় যেতে চায় না অনেকের, যে ও এখনো তো 2 ঘন্টা বাকি আছে, চাইলে ওই টাইমটাতে অনেকে ম্যাথ প্র্যাকটিস করে। মানে এটা হচ্ছে ডিপেন্ড করে যে তুমি আসলে কিভাবে তোমার টাইমটাকে ইউটিলাইজ করবা, তুমি কোনটাতে কমফোর্টেবল। তুমি চাইলে প্রথম 1-2টা রোজা হচ্ছে তুমি ইয়ে করে দেখতে পারো যে কোনটা তোমার জন্য ইফেক্টিভ হবে, তুমি সেইভাবে ট্রাই করে দেখতে পারো। তো এটা এক একজনের জন্য এক এক রকম, সবার জন্য সেম থিওরি না। আচ্ছা স্যার, অফলাইন ক্লাস তখন কিভাবে হয় স্যার? অফলাইনে টাইম একই টাইম, অফলাইনে তো 9টা থেকে বিভিন্ন ব্যাচগুলো হয়, অফলাইনে 9টায় হয়, 10টায় হয়, 11টায় হয়, এই টাইমগুলোতে। তো অফলাইনে 9টা 10টা 11টার ব্যাচ দিতে সমস্যা নাই তো। অফলাইনে তো এমন না যে ইফতারের আগে আমাদের কোনো ব্যাচ আছে, বিকেলে কোনো ব্যাচ আছে, দুপুরে কোনো ব্যাচ আছে, এরকম নাই তো। সকাল টাইমটা অফলাইনের ক্লাস সকালে সকালেই হয়। ও, মানে ওইখানে স্যাররা আলাদা না? হ্যাঁ ওখানে স্যার আলাদা, অফলাইনে হচ্ছে তোমার তোমার হচ্ছে রোজার মাসে ক্লাস টাইমগুলো 45 মিনিট করে হয়, এই না সবাই স্যার, একই। আমার আসলে খুব সমস্যা হয়ে যায় স্যার রাত্রে যদি নেন, এই জন্য ভাবতেছি আমি কি এখানে এসে বলবো কিনা। তুমি অফলাইনেও করতে পারো, অনলাইনে লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় কখনো রেকর্ডেড ভিডিও দেখতে পারো, আমরা তো ক্লাস নেওয়ার পরেই রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দিই, যাতে কেউ মিস না করতে পারে, যাতে সবাই করতে পারে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। ভাইয়া, বলো। ভাইয়া দুপুরে ক্লাস নেওয়া যায় না রোজায়? এই দুপুরে ক্লাস নিলে অনেকে ওই টাইমটাতে অনেকে অনেক ধরনের কাজ করে, হ্যাঁ, যার কারণে অনেকে একটু ঘুমাইতে চায়, যে ভাই আমি ওই টাইমটা একটু টায়ার্ড হয়ে যায়, আমি ওই টাইমটাতে ঘুমাই। না অনেকে স্যার, সন্ধ্যায় ইফতারের পরে ক্লাস নেন, এটাই মানে বেটার ওই হবে। যে দুপুর টাইমটা তো অনেকে আবার মনে করো যে যারা ইফতারি তৈরি করবে তারা আবার ওই দিকে মনোযোগী হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। মানে ওই টাইমটাতে ধরো চাইলে ক্লাস নেওয়া যায়, কিন্তু অনেকের বিভিন্ন প্রবলেম, মানে আগের বছরগুলোতে আমি এটা ফেস করেছি, যার কারণে আগের বছরগুলোতে এই শিডিউল গুলো এই স্লটে ক্লাস নিয়েছে, যার কারণে প্রবলেম হয়নি কখনো। ঠিক আছে। ভাইয়া ভাইয়া যে মোটিভেশনাল টাইমে কিছু নেন কথা কোনো বলেন। সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট তারাবির পরে নিয়েন না ওই টাইমে। এমনি সময় খুব টায়ার্ড লাগে, আর রোজা রেখে তো কথাই নেই। ঠিক আছে, ওই টাইমগুলোতে যদি ক্লাস দেই তাহলে থিওরি ক্লাস দিব।
ম্যাথ ক্লাসগুলো স্যার এখন একই তো কথা, ক্লাস মানেই তো ক্লাস, পড়া মানেই তো পড়া। সহজ সাবজেক্ট দিলাম একটু ওই টাইমগুলোতে। আর স্যার স্যার থিওরি আরো যদি বিশ্রী। আচ্ছা আচ্ছা, না স্যার, হ্যাঁ বলো। যদি মানে পসিবল হয় যে কোনোদিন দেখা গেল যে স্যারেরা ফ্রি আছে সকালবেলা, তখন থেকে ওই ক্লাসগুলো দিয়ে দিন, তাহলে আমাদের জন্য একটু সুযোগ। হ্যাঁ, এটা তোমরা যদি চাও তাহলে সেভাবে আমরা ম্যানেজ করে দিব, এটা নিয়ে এটা কোনো সমস্যা নেই, আমরা আমরা দিতে রাজি আছি, আমরা দিতে প্রস্তুত। আমাদের টিচার্স প্যানেল তো একজন না, আর টিচার্স প্যানেল অনেক টিচার আছে, প্রায় আমাদের 17 জন টিচার। সবাই তো ফার্স্ট ইয়ারে ক্লাস নেয় না, সবাই তোমাদের ব্যাচে ক্লাস নেয় না, অন্যান্য ব্যাচে ক্লাস নেয়। তো বিভিন্ন ব্যাচের জন্য টিচার আমাদের আলাদা থাকে, তো কোনো সমস্যা নেই আমাদের, আমরা সার্ভিস দিতে প্রস্তুত। তুমি যেভাবে চাও, তোমার যেভাবে সুবিধা হয় আমরা সেটা দিতে প্রস্তুত। আমরা চাই রেজাল্ট, তোমার রেজাল্ট করার জন্য যা যা করা লাগে। এই যে সাজেশনটা টেস্টের পরে স্পেশালি ভাবে কেন তৈরি করি, কারণ তৈরি করি এই জন্য যাতে প্রশ্ন কমন আসতে হবে। প্রশ্ন কমন না আসলে সেই সাজেশন পড়ে লাভ কি? এই জন্য শেষের দিকে সাজেশনগুলো যাতে কমন বেশি আসে এই জন্য শেষের দিকে তৈরি করি। অনেকে বলে যে ভাইয়া সাজেশন দিয়ে দেন আগে, এমনি পড়ার জন্য সাজেশন আলাদা, আর ফাইনাল পরীক্ষার আগে টেস্টের পরে সাজেশনটা আলাদা, তো দুইটার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকবে, তাই না? তো এই জন্য আর কি আমরা চেষ্টা করি তোমাদের রেজাল্ট কিভাবে ভালো হবে, কিভাবে তোমরা দেখা যাচ্ছে যে একটা ভালো সিজিপিএ পাবা, তো আমাদের টার্গেট ওইটা থাকে। তো এর জন্য যা যা করার দরকার, কারো এক্সট্রা ক্লাস লাগলে দেই, কারো যদি দেখা যাচ্ছে যে ভাই এই জিনিসটা বুঝতেছি না বলি হোয়াটসঅ্যাপে নক করো, এটা বুঝাই দিচ্ছি, যা যা দরকার সলভ হয়ে যায়। আবার কল সেন্টার চালু করেছি, যদিও কল সেন্টার পুরোপুরি এখনো স্পিডলি ওইভাবে চালু করতে পারিনি, এই মাসেই শুরু করেছি, তো হয়তো 1 মাস গেলে তখন হয়তো বা আস্তে আস্তে একটু আরো একটু ইয়ে হবে। তো এটা এই মাসেই চালু করেছি, তো আস্তে আস্তে হয়তো বা কল টল যাচ্ছে তোমাদের কাছে, তাই না? ওকে, তো ঠিক আছে, তাহলে ভাই আজকের মতো শেষ করে অ্যাকাউন্টে কি দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে ক্লাসটা আবার করে নিবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর 20 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলো সবাই, হ্যাঁ? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।